রূপবানের শ্যামবতী পড়াশোনা শেষ করে ব্যবসায় মন দেয় আয়মান। তবে বাবা চাচাদের ব্যবসা নয়, নিজস্ব ব্যবসা শুরু করে সে। কর্মঠ, পরিশ্রমী, বুদ্ধিমান ও বিচক্ষণ আয়মান অল্প দিনে সফলতা লাভ করে তার ব্যবসায়। বছর ঘুরতে না ঘুরতে লাখপতি হয়ে যায় সে। আহরার তখন মাস্টার্সের পড়াশোনা নিয়ে ব্যস্ত। এদিকে আয়মানের বিয়ে নিয়ে তোড়জোড় শুরু হয় বাড়িতে। যেহেতু তার নিজস্ব কোন পছন্দ ছিল না, তাই সবটা পরিবারের ওপরই ছেড়ে দেয় সে। বাড়ি থেকে মেয়ে দেখা শুরু হয়, কিন্তু মনের মতো মেয়ে পাওয়া হয়ে যায় মুশকিল। একটার পর একটা মেয়ে দেখা হয়, কারো না কারো কোনো না কোনো দিক অপছন্দ হয়ে যায়। তবে আয়মান থাকে নির্বিকার। সে পছন্দ হয়েছে কি হয়নি সেসব কিছুই বলবে না, শুধু একটাই কথা বলবে, বাড়ির লোকেরা যা ভালো বোঝে। সেদিন ছিল এক আষাঢ়ে বিকেল। ফারজানা ছেলেকে ফোন দিয়ে জানান তারা এক জায়গায় মেয়ে দেখতে যাচ্ছেন। আয়মান যেন সময়মতো উপস্থিত হয়। যথাসময়ে আয়মান ওই এলাকায় হাজির হয়ে যায়। তবে সে বাড়ির ঠিকানাটা ভুলে যায়। মাকে ফোন দিতে থাকে কিন্তু রিসিভ হয় না। বিরক্ত হয় আয়মান। সে এখন কোথায় রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াবে। এদিকে আকাশে ঘন কালো মেঘ করে এসেছে, যে কোনো মুহূর্তে মুষলধারে বৃষ্টি নামবে। ভাবতে না ভাবতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করে। কোন কিছু না ভেবে আয়মান এক বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আশ্রয় নেয়। অনেকখানি ভিজে গিয়েছে। একরাশ বিরক্তি নিয়ে চুল ঝাড়তে থাকে সে। তখনই খট করে দরজা খোলার আওয়াজ হয়। সেদিকে গুরুত্ব দেয় না আয়মান। আচমকা মিহি সুরেলা কণ্ঠস্বর এসে কানে বাজতেই মস্তিষ্ক ঝনঝন করে ওঠে তার। ঝট করে ঘাড় ঘুরিয়ে চায় সে। আবছা আলো, আবছা আধারে এক সুন্দরী রমণীর মুখশ্রী ভেসে ওঠে চোখের সামনে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, তবে মুখের মাধুর্যতা যে কাউকে কাবু করে ফেলতে সক্ষম। দ্বিতীয়বারের মতো সেই সুরেলা কণ্ঠস্বর কর্ণপাত হতেই ঘোর কাটে আয়মানের। মেয়েটি বেশ নম্র সুরে প্রশ্ন করে, কাউকে খুঁজছেন? আয়মান খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। আমতা আমতা করে বলতে থাকে, না মানে আসলে। তারপর বৃষ্টির দিকে নজর আসতেই দ্রুত বলতে থাকে, এই বৃষ্টির জন্যই আটকা পড়ে গেলাম, বাধ্য হয়ে এখানে আশ্রয় নিতে হলো। বৃষ্টিটা একটু কমলেই চলে যাব। মেয়েটি ব্যতিব্যস্ত হয়ে বলে ওঠে, আরে এত হাইপার হওয়ার কিছু নেই, আমি বুঝতে পেরেছি বিষয়টা। আপনি এখানে না দাঁড়িয়ে বরং ভেতরে এসে বসুন। না, আমি ঠিক আছি, সমস্যা নেই। আয়মান সামনে ফিরে দাঁড়ায়। তার হৃদস্পন্দনের গতি অস্বাভাবিক বেড়ে গেছে। কেন এমনটা হচ্ছে বুঝতে পারছে না সে। শুধু মনে হচ্ছে জলদি বৃষ্টিটা কমুক। সে ছুটে পালাতে চায়। ততক্ষণে মেয়েটি পাশে এসে দাঁড়িয়েছে, বৃষ্টিটা পর্যবেক্ষণ করে বলতে থাকে, ভাবলাম এটুকু বৃষ্টিতে কিচ্ছু হবে না, বের হতে পারবো। এখন তো মনে হচ্ছে ছাতা নিয়ে বেরোলেও ভিজে সার হয়ে যাব। আয়মানও জবাব দেয়, এই বৃষ্টির মধ্যে বের হতে পারবেন না, একটু অপেক্ষা করে যান। এরপর নীরবতায় কেটে যায় অনেকটা সময়। বৃষ্টি কমে এসেছে, তবে এখনো টিপটিপ করে পড়ছে। হুট করে তীরের বেগে আয়মান ছুটে চলে যেতে লাগলো। ফোঁটা ফোঁটা পানি গায়ে পড়ে ভিজে যাচ্ছে, সেদিকে কোন ধ্যান নেই তার। যেন পালাতে পারলেই বাঁচে সে। এদিকে আয়মানের এমন তাড়াহুড়ো দেখে মেয়েটি আহাম্মক হয়ে তাকিয়ে রয়। আপন মনে আওড়াতে থাকে, কি আজব মানুষ রে বাবা। পেছনে ঘরের ভেতর থেকে তার মা খানিকটা চেঁচিয়ে বলতে থাকে, মেয়েটার কাণ্ডজ্ঞান দেখো, সুযোগ পেল আর বাইরে ছুটল। মেয়েটা বিশেষ পাত্তা না দিয়ে ছাতা মাথায় এগিয়ে গেল নিজ গন্তব্যের দিকে। বাড়িতে ফিরতেই ফারজানা ছেলেকে বলেন, আজ বৃষ্টির জন্য মেয়ে দেখতে যেতে পারেননি তারা। এদিকে ফোন সাইলেন্ট করে রাখায় আয়মানের কল বুঝতে পারেননি। পরবর্তীতে কল দিলেও আয়মানের ফোন তখন বন্ধ দেখায়। এই হচ্ছে ঘটনা। আয়মান কোন প্রতিক্রিয়া দেখায় না, সোজা নিজের ঘরে গিয়ে দরজা আটকে শুয়ে পড়ে সে। কাপড়টা অবধি পাল্টায় না। তার বড্ড অস্থির অস্থির লাগছে। কেবল ওই মেয়েটার মুখটা মনে পড়ছে বারবার। একই হলো তার। এমন অদ্ভুত অনুভূতির সাথে তো কখনো পরিচিতি ছিল না তার। তবে আজ কি হলো, কেন হলো? ঝট করে উঠে বসে ছুটে বারান্দায় চলে যায় সে। কোথাও স্থির হতে পারছে না। বারান্দায় দাঁড়িয়ে ধূসর আকাশের পানে এক ধ্যানে তাকিয়ে থাকে সে। আচমকা মেয়েটার কণ্ঠস্বর কানে বেজে উঠতেই চমকে আশপাশ দেখতে থাকে। না তো, কোথাও নেই তো। নিজের এলোমেলো চুলে হাত চালিয়ে আরো এলোমেলো করে দিল সে। ঠোঁটের কোণে জুড়ে আছে সূক্ষ্ম হাসির রেখা। পরদিন ফারজানা আয়মানকে আর অফিসে যেতে দেন না। আজ ওই মেয়েকে দেখতে যাওয়া হবে যাকে গতকাল বৃষ্টির জন্য দেখতে যাওয়া হলো না। আয়মানের কেমন যেন অনীহা কাজ করতে থাকে। এতদিন তো এমনটা হয়নি। মনের উপর এক প্রকার জুলুম করেই মেয়ে দেখতে গেল সে।
অনেকক্ষণ ধরেই বসে আছে মেয়ের বাড়ি, সকলেই গল্প গুজবে ব্যস্ত। এদিকে আয়মান মনে মনে শুধু পালাই পালাই করছে। তখনই সেখানে মেয়েকে নিয়ে আসা হলো। ঠিক আয়মানের মুখোমুখি থাকা সোফাটায় বসানো হলো মেয়েকে। সকলেই দেখছে আর প্রশংসায় গদগদ হচ্ছে, কিন্তু আয়মান একটিবারও চোখ তুলে দেখল না। ফারনাজ কানের কাছে ফিসফিসিয়ে বলে, ভাইয়া, মেয়ে কিন্তু দারুণ, তোমার পাশে মানাবে বেশ, দেখলে চোখ ফেরাতে পারবে না, একটিবার দেখো তো। ফারনাজের কথায় বিরক্ত হলেও আনমনে একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয় সে। তৎক্ষণাৎ যেন বিদ্যুৎ খেলে গেল তার শরীরে। পুনরায় চোখ ফিরিয়ে তাকাতেই দেখতে পেল সেই রমণী যে গতদিন থেকে তাকে অস্থির করে রেখেছে। এই মেয়েটিই তবে পাত্রী। আয়মানের অস্থিরতা বেড়ে গেছে বহুগুণ। হুট করে তার কি হলো কে জানে, ইচ্ছে হলো চিৎকার করে সবাইকে বলতে, আমি এই মেয়েটাকেই বিয়ে করতে চাই, আজই, এক্ষুনি। নিজের ভাবনা দেখে নিজেই হতভম্ব হয়ে গেল আয়মান। এদিকে একপাশ থেকে আহিয়া গুতোগুতি শুরু করে দিয়েছে, বড় ভাইয়া, আমার এই ভাবিটাকে খুবই পছন্দ হয়েছে, আমি একেই ভাবি হিসেবে চাই। আহিয়ার কথা শুনে আয়মান মনে মনে খুশি হলো। মেয়েটিকে বাড়ির সকলেই পছন্দ করল। ছেলে মেয়ে দুজনকে আলাদাভাবে কথা বলার ব্যবস্থা করে দিতে চাইল সকলে, তবে আয়মান বারণ করল, সে এখন কিছু বলতে চায় না। সেদিনকার মতো মেয়ে দেখা শেষে সকলে বিদায় নিল। বাড়িতে ফিরে সবাই আলোচনায় বসল। মেয়ে যেহেতু সকলের পছন্দ হয়েছে, তাই কথাবার্তা আগানোই উচিত বলে মনে করছেন সবাই। আয়মান চুপচাপ সকলের আলোচনা শুনছে। তার মনটা কেমন ছটফট করছে। মেয়েটার নাম জানতে বড্ড ইচ্ছে হচ্ছে তার। তখনই ফারজানা তাসফিয়ার উদ্দেশ্য বলেন, হ্যাঁ রে তাসফি, তানিশাকে তোর পছন্দ হয়েছে তো? তাসফিয়া উৎফুল্লস্বরে জবাব দেন, তা আর বলতে ভাবি, এত মিষ্টি একটা মেয়ে। এদিকে আয়মানের মস্তিষ্কের নিউরনে নিউরনে ছড়িয়ে পড়ছে একটি নাম, তানিশা। তানিশা। অবশেষে পরিবারের সকলের সম্মতিতে তানিশার সাথেই আয়মানের বিয়েটা ফাইনাল হয়ে গেল। এরই মধ্যে তানিশার সাথে আলাদাভাবে কথা বলার জন্য আয়মানকে এক প্রকার চাপাচাপি করা হলো। ভীষণ লজ্জা ও জড়তা নিয়ে আয়মান বাধ্য হয়ে তানিশার সাথে দেখা করতে গেল। তানিশা তখন সদ্য ভার্সিটিতে উঠেছে, প্রথম বর্ষের ছাত্রী। আয়মান তার ভার্সিটির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। কিছু সময় পরই তানিশাকে বেরিয়ে আসতে দেখা গেল। তানিশাকে দেখামাত্রই আয়মান এদিক ওদিক এলোমেলোভাবে চাইতে লাগল। তা দেখে তানিশা মৃদু হাসে, একেবারে আয়মানের মুখোমুখি দাঁড়িয়ে লম্বা করে সালাম দিল। ভরকে যায় আয়মান, তোতলানো স্বরে সালামের উত্তর দেয়। তানিশার ভীষণ হাসি পাচ্ছে, বহু কষ্টে হাসি চেপে রাখে সে। আয়মান তানিশা পাশাপাশি হাঁটছে। আয়মান কোনো কথা বলছে না দেখে তানিশাই বলে ওঠে, আপনি এত সংকোচ বোধ করছেন কেন? আয়মান গলায় বৃথা জোর টেনে জবাব দেয়, কই না তো, একদমই, আমি কোন সংকোচ বোধ করছি না। তানিশা সন্দিহান স্বরে বলে ওঠে, সত্যি? তাহলে এমন জোরসড় হয়ে হাঁটছেন কেন? আয়মান এবার সোজা শতস্থ হয়ে দাঁড়ায়, গটগট পায়ে হেঁটে যাওয়ার ভঙ্গি করে বলতে থাকে, একদমই না, এই দেখুন আমি কতটা সোজা হয়ে হাঁটছি। আয়মানের কথা বলার স্টাইল ও হাঁটার ভঙ্গিমা দেখে এবার আর তানিশা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। আশপাশ কাঁপিয়ে খিলখিলিয়ে হেসে ওঠে সে। হাঁটা থামিয়ে আয়মান পিছু ফিরে তাকায়। এমন প্রাণ খোলা ভাবে হাস্যরত সুন্দরী রমণী আয়মানকে এবার পুরোপুরি ঘায়েল করে দিল। সে যেন নিজের মন, প্রাণ, অস্তিত্ব সবকিছুই এই রমণীর নামে করে দিতে প্রস্তুত। বেশ ধুমধাম ভাবেই আয়মান তানিশার বিয়েটা হয়। সবাই ভীষণ খুশি ছিল। তানিশা আসার পর খান বাড়ি যেন আলোকিত হয়ে গেল। গুলবাহার থেকে শুরু করে আমেনা পর্যন্ত সকলের খেয়াল রাখত মেয়েটা। সবদিকে সমান নজর থাকত তার। সংসারটাকে দুহাতে আগলে রাখত সে। আর আয়মান তানিশার সম্পর্ক, এ যেন ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্ত্রী হিসেবে নিজের সকল দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করত তানিশা। কোথাও কোন ফাঁক ফোকর রাখত না। আয়মানের গতবাঁধা সাদাকালো রোবটিক জীবনটায় তানিশা এক জাদুকরী হয়ে এসেছে। ভালোবাসায় মুড়িয়ে রঙিন করে তুলেছে তার জীবন, দূর করে দিয়েছে সকল যান্ত্রিকতা, তৈরি করেছে এক সুখনীর। তবে সুখনীরের সুখ বেশিদিন স্থায়ী হয় না। এক দমকা ঝড়ো হাওয়া এসে সব ভেঙে গুড়িয়ে দিয়ে গেল। আয়মানের অফিসে তখন এক নতুন পিএ, পার্সোনাল সেক্রেটারি, নিযুক্ত করা হয়েছিল। যে ছিল একটি অল্প বয়সী মেয়ে। মেয়েটির আয়মানের প্রতি দুর্বলতার সৃষ্টি আয়মানের জীবনে ঝড়ের সূচনা। আয়মান বিবাহিত জানা সত্ত্বেও মেয়েটি নানাভাবে আয়মানকে প্রলোভন দেখিয়ে নিজের ফাঁদে ফেলার চেষ্টা করে, যেটা আয়মান পুরোপুরি বুঝতে পারে না, তবে তানিশা বুঝতে পারে। আয়মানকে বারবার এই মেয়েটিকে কাজ থেকে ছাড়িয়ে দিতে বললেও আয়মান তা শুনত না।
কারণ মেয়েটি অসম্ভব মেধাবী এবং কাজে পটু ছিল, যার জন্য আয়মানের ব্যবসার ব্যাপক উন্নতি সাধন হয়েছে। তাই সে ওই মেয়েটিকে হাতছাড়া করতে চাইত না। এই নিয়ে প্রায়শই দুজনের মধ্যে ঝগড়া লাগে। সেই ঝগড়া একদিন এতটাই বিশাল আকারে পরিণত হয় যে আয়মান তানিশার গায়ে হাত তোলে। তানিশা সেদিন কোনো প্রতিবাদ করেনি, চুপচাপ স্থির দৃষ্টিতে আয়মানকে দেখেছিল কেবল। হয়তো চেনা মানুষের এমন অচেনা রূপ তাকে স্তব্ধ করে দিয়েছিল। এর পরদিনই তানিশা বাড়ি ছেড়ে চলে যায়। আয়মানও রাগ করে তাকে ফিরিয়ে আনতে যায় না। কিন্তু কিছুদিন পরে তানিশার শূন্যতা তাকে গ্রাস করতে শুরু করল। সিদ্ধান্ত নিল সবকিছু মিটমাট করে নেওয়ার। বহু কাঠ খড় পুড়িয়ে তানিশাকে ফিরিয়ে এনেছিল সে। ফিরে আসার পর তানিশাকে বেশিরভাগ সময় আহরার এর সাথে গল্প গুজবে ব্যস্ত দেখা যেত। মূলত তারা দুজনে মিলে শলাপরামর্শ করত কিভাবে ওই মেয়েটিকে আয়মানের অফিস থেকে তাড়াবে, আর এটারই সুযোগ নিয়ে আয়মানের সেই পিয়ে তাকে কান মন্ত্রণা দিতে থাকে, তাকে বোঝাতে থাকে আহরার ও তানিশার মধ্যে অবৈধ মেলামেশা চলছে। প্রথম আয়মান এসব গুরুত্ব না দিলেও ধীরে ধীরে তার মস্তিষ্কে প্রভাব ফেলতে শুরু করে। এই নিয়ে একদিন তুমুল বাকবিতণ্ডার মধ্যে আয়মান আবারও তানিশার গায়ে হাত তোলে। সেদিনও তানিশা চুপ ছিল। 2 দিন পর বাড়ির সকলে গিয়েছিল ফারনাজের শ্বশুর বাড়ি, অর্থাৎ নাদিমদের বাড়ি। ফারনাজের তখন প্রেগন্যান্সির 7 মাস। সেই অনুষ্ঠানের জন্যই ওই বাড়িতে যাওয়া সকলের। এদিকে খান বাড়িতে কেবল গুলবাহার আর তানিশা। গুলবাহার অসুস্থ থাকায় তানিশা সকলকে পাঠিয়ে নিজে থেকে গিয়েছে। আয়মান, আহরার দুজনেই তখন অফিসে। হঠাৎ দুজনের ফোনেই তানিশার মেসেজ আসে দ্রুত বাসায় ফেরার জন্য। আহরার আগে এসে পৌঁছায়। সারা বাড়ি খুঁজে কোথাও তানিশাকে না পেয়ে ছাদে চলে যায়, সেখানেও নেই। রেলিংয়ের ধারে দাঁড়িয়ে নিচে বাগানের দিকে চোখ বোলাতে থাকে আহরার। তখনই যে দৃশ্য তার চোখে পড়ল, মুহূর্তের জন্য সে স্তব্ধ পাথর হয়ে গেল। যেন ঝড়ের গতিতে ছাদ থেকে নেমে আসে সে। সিঁড়ির গোড়ায় আয়মানের সাথে ধাক্কা লাগলে আয়মান উদ্বিগ্ন স্বরে বলে ওঠে, কি হয়েছে? এভাবে পাগলের মতো দৌড়াচ্ছিস কেন? আহরারের কণ্ঠ রোধ হয়ে আসছে, তবুও কষ্ট করে বলল, বাগানে ভাবি, জলদি চল। বলতে বলতে আহরার ছুটতে থাকে। আয়মানও পেছনে পেছনে ছুটতে থাকে। বাগানে আসতেই আহরারকে মাটিতে বসে থাকতে দেখে কৌতূহলী দৃষ্টিতে সামনে তাকায় আয়মান। সঙ্গে সঙ্গে পায়ের তলা থেকে মাটি সরে গেল তার। দুনিয়া অন্ধকার হয়ে এলো যেন। চারপাশ কাঁপছে তার। চোখের সামনে মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে তানিশার রক্তাক্ত লাশ। আহরার পালস চেক করে মৃত দেখেই থম মেরে বসে আছে। আয়মান ধীর পায়ে এগিয়ে গেল, তানিশার মাথার কাছে ধপ করে বসে পড়ল। তানিশাকে সোজা করে তার রক্তাক্ত মাথাটা কোলে তুলে নিল। সযত্নে হাত বোলাতে থাকে তলে যাওয়া মাথায়। রতে মাখামাখি হয়ে গিয়েছে তার হাত শরীর, তবুও নির্বিকার সে। কেবল স্থির দৃষ্টিতে প্রাণপ্রিয় স্ত্রীকে দেখছে। শেষবারের মতো ভালোভাবে আহরার এগিয়ে এসে আয়মানকে সরাতে চাইলে হুসস করে উঠে সে। ফিসফিস করে বলে, ছেড়ে দে আমাকে, ছাড়। আমার তানি ঘুমাচ্ছে, আমি ওকে ঘুম পাড়াচ্ছি, ডিস্টার্ব করবি না, সরে যা। আয়মান, সরে আয়। পাগলামি করিস না ভাই, ভাবি নেই, তানিশা ভাবি আর বেঁচে নেই। গলা ধরে আসে আহরারের। আয়মান চিৎকার করে বলে ওঠে, চুপ, একদম চুপ, যা এখান থেকে, চলে যা, নইলে খুন করে ফেলবো তোকে। আহরার এক প্রকার জোরজবরদস্তি করে আয়মানকে ছুটিয়ে আনার চেষ্টা করে। ততক্ষণে দারোয়ানের ফোন পেয়ে বাড়ির সকলে চলে এসেছে সেখানে। সকলে স্তব্ধ, কেউ যেন মেনে নিতে পারছে না এমন একটি ঘটনা। ময়নাতদন্তের ভয় ব্যাপারটা পুলিশ পর্যন্ত পৌঁছাতে দিল না কেউ। তানিশার দাফন কাজ শেষ হলো। তার বাড়ির লোকেরা পুলিশ কেস করতে চাইলেও এগোতে পারল না খুব একটা। আয়মান বেশ কয়েকদিন শোকে আধা পাগলের মতো ছিল। এর মধ্যে একদিন আয়মান আহরারের সাথে দুর্ব্যবহার শুরু করে। তার ধারণা তানিশার সাথে আহরারের অবৈধ সম্পর্ক ছিল। হয়তো আহরারই তানিশাকে জোর করেছে, আর সেই জের ধরে আহরার তানিশাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আহরারই খুন করেছে তানিশাকে। আহরার আয়মানকে যত বোঝানোর চেষ্টা করে এসব মিথ্যে, এসব তার ভুল ধারণা। আয়মান ততই ক্ষিপ্ত হয়ে যায়। একসময় তা মারামারিতে পরিণত হয়। আয়মান আহরারকে ইচ্ছেমতো চড় থাপ্পড় ঘুষি মারতে থাকে। তখনই আফজাল সাহেব আয়মানকে টেনে এনে পরপর কয়েকটা থাপ্পড় দেন এবং হুঙ্কার ছেড়ে বলেন, বেরিয়ে যায় বাড়ি থেকে, এই মুহূর্তে বেরিয়ে যা। তোর মতো জানো আর কুলা অঙ্গার ছেলে এই খান বাড়িতে থাকার অধিকার রাখে না।
রাগে দিশেহারা অবস্থা তখন আয়মানের, তাই বাবার মুখে কথাগুলো শুনে সত্যি সত্যি আয়মান বেরিয়ে গেল খান ভিলা ছেড়ে। আর কখনোই এই বাড়ির ত্রিসীমানায় পা রাখেনি সে। এরপর কেটে গেছে 5 বছর, আজও আয়মান নিখোঁজের মতোই আছে, ধরা দেয় না কারো সামনে। বুকে যন্ত্রণা চেপে বহু কষ্টে কথাগুলো বলে শেষ করল আহরার। অরুণিকা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আহরারের দিকে। কি অনায়াসেই একটা মানুষের মৃত্যু ঘটে গেল, আর কত সহজেই ভেঙে গেল বন্ধুর মতো ভাই ভাইয়ের সম্পর্ক। হুট করে অরুর আজকের ঘটনা মনে পড়ল। সে তো আয়মানকে দেখেছে। খানিকটা ছটফটিয়ে অরুণিকা বলে ওঠে, খান সাহেব, আমার আপনাকে কিছু বলার আছে। যা বলার বাড়িতে গিয়ে বলো অরু, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, জায়গাটা সেফ নয়, আমাদের যেতে হবে এখন। এই বলে আহরার নিজে উঠে অরুণিকাকেও উঠে দাঁড় করালো। শক্ত করে এক হাত চেপে দ্রুত এগিয়ে গেল গাড়ির দিকে। গাড়ির কাছে আসতেই অরু আহরারের হাত টেনে বলে, শুনুন না, কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ, একবার শুনুন। অরুর কথা শুনে আহরার তার দিকে তাকাতেই হুট করে ভ্রু কুঁচকে আসলো তার। সাথে সাথে চোখে মুখে ভীতি ছড়িয়ে পড়ে আহরারের। আচমকা কিছু বুঝে ওঠার আগেই আহরার এক ঝটকায় অরুকে টেনে এনে গাড়ির সাথে দাঁড় করায়। অরুর মুখোমুখি দাঁড়িয়ে দুহাতে অরুকে আগলে রেখেছে সে। তখনই একটা বাইক আহরারের পেছনে ঘেঁষে চলে গেল। আহরার উফফ করে আর্তনাদ করে ওঠে, ব্যথায় চোখ মুখ কুঁচকে গেছে তার। অরুণিকা বুঝে উঠতে পারছে না কিছুই। তার এক হাত আহরারের পিঠের শার্ট খামছে ছিল। হঠাৎ হাতে ভেজা ভেজা অনুভূত হতেই সে দ্রুত সরে এসে আহরারের পেছনে গিয়ে দাঁড়ায়। আহরারের পিঠের দিকে তাকাতেই মাথা ঘুরে আসে তার। তাজা রতে ভেসে যাচ্ছে আহরারের পিঠ। প্রচণ্ড আক্রোশে অল্পবয়সী এক ছেলেকে সমানে এলোপাতাড়ি মেরে যাচ্ছে আয়মান। টকটকে লাল চোখ থেকে যেন আগুন ঝরছে তার। হিংস্রতা গ্রাস করে রেখেছে তাকে। ছেলেটার যখন মরা মরা অবস্থা, বাধ্য হয়ে আসিফ জোরপূর্বক টেনে হিচড়ে সরিয়ে আনলো আয়মানকে। বারবার চিৎকার করে বলতে থাকে, ছেড়ে দিন বস, ছেড়ে দিন, মরে যাবে ছেলেটা। আয়মানও দ্বিগুণ স্বরে চেঁচিয়ে বলে ওঠে, ওকে মেরাই ফেলবো আমি, ওর এত বড় সাহস। বসো, একটু শান্ত হন, আপনি ভুল বুঝছেন। আয়মান ছিটকে খানিকটা দূরে সরে যায়, জোরে জোরে শ্বাস নেয়, নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা চালায়। ধপ করে পাশের চেয়ারটায় বসে পড়ে। মাথা ঠান্ডা হচ্ছে না তার কিছুতেই। চোখ বুজে কপালে জোরে জোরে আঙুল ঘষতে থাকে সে। বেশ কিছুটা সময় পেরিয়ে অবশেষে নিজেকে ধাতস্থ করতে সক্ষম হলো। শীতল দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে বলে ওঠে আয়মান, আমি যখন যেই কাজ যতটুকু করতে বলি তার বাইরে অতিরিক্ত পণ্ডিতি দেখানো কাজ আমার রক্ত গরম করে দেয়, মস্তিষ্ক টনটন করতে থাকে আমার, জানিস সেটা? রতাকোক্ত আহত ছেলেটি বহু কষ্টে উচ্চারণ করে কয়েকটি শব্দ। বিশ্বাস করুন স্যার, আমি কিছুই করিনি, আমি কিচ্ছু জানি না। ঝট করে উঠে এসে আয়মান ছেলেটির মুখোমুখি হাঁটু গেড়ে বসে এক হাতে শক্ত করে ছেলেটির গাল চেপে ধরে, দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলে, আচ্ছা, কিচ্ছু করিসনি তুই, তবে কি তোর আত্মা গিয়ে করে এসেছে? হুট করে আসিফ বলে ওঠে, বস, ও সত্যি বলছে, ও তো কিছুই করেনি। ঘাড় ঘুরিয়ে আসিফের দিকে তাকায় আয়মান, শক্ত কণ্ঠে বলে, মানে কি বলতে চাস তুই? আসিফ ঝটপট জবাব দেয়, বাইক নিয়ে আড়ালে দাঁড়িয়েছিল ওরা, অপেক্ষা করছিল আমার ইশারার। আহরারদের দেখা মাত্রই আমি যখনই ইশারা দিতে যাব তার আগেই হুট করে কোথা থেকে অন্য এক বাইক এসে ওদের পাশ ঘেঁষে চলে গেল। ভালো করে খেয়াল করে দেখলাম ওরা অ্যাটাক করে গিয়েছে। তখন আমি নিজের মুখ লুকিয়ে সাধারণ পথচারী সেজে গেলাম ওদের কাছে আর ওদের হসপিটালে পৌঁছে দিয়ে আসলাম। আয়মান উঠে দাঁড়ায়, ঘরজুড়ে পায়চারি করতে থাকে চিন্তিত ভঙ্গিতে, আনমনা হয়ে বলতে থাকে, আমি বলেছিলাম আহরারের সামনে অরুণিকাকে অ্যাটাক করার ভান করতে, যেন ব্যাপারটা এমন অ্যাটাক করতে গিয়েও করতে পারেনি, বেঁচে গিয়েছে শুধুমাত্র আহরারের মনে ভয় সৃষ্টি করার জন্য। কিন্তু মাঝখান থেকে কে এলো, আমার লোকেদের টপকে গিয়ে এমন একটা কাজ করলো, তার মানে সে আমার পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই জানে। কে সে, আর তাকে আমার খবরাখবর দিচ্ছেই বা কে? আসিফের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায় আয়মান। তা বুঝতে পেরে আসিফ দৃঢ় স্বরে বলে, বস, আমি অন্তত কখনো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করব না। আয়মান মনে মনে হিসাব কষতে থাকে, তার পরিকল্পনা সম্পর্কে কেবল 5 জন জানে, আসিফ, হক সাহেব, এই দুটো ছেলে যাদের কাজ করতে পাঠিয়েছিল, আর একজন তামিম। এরা সকলেই তার বিশ্বস্ত। এদের কেউ তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে তা ভাবতেই পারছে না সে। ঠান্ডা মাথায় নিজের ভাবনার প্রসার ঘটায় আয়মান, বিচক্ষণতার সাথেই তাকে সবটা বের করতে হবে।
আহরারের ঘরে শোরগোল চলছে, অবশ্য কেবল একজনেরই কণ্ঠস্বর শোনা যাচ্ছে, বাকি সকলেই নিশ্চুপ। আহরার বিছানায় আধশোয়া হয়ে আছে, তার পাশেই বসে বসে গুলবাহার রীতিমতো বিলাপ জুড়েছেন। আমার আদরের নাতিটা, আমার আহরার দাদুভাই, কার এত বড় দুঃসাহস আমার নাতির ওপর হামলা করে, তার জানে কি কোনো ভয় ডর নাই, আর এমন এক বউ হয়েছে তার যে কোনো খেয়ালই রাখতে পারে না কি করছিল কি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে চেহারা দেখাচ্ছিল, যেই না চেহারা। আহা আম্মাজান, আপনি শুধু শুধু অরুমাকে দোষ দিচ্ছেন, মেয়েটা এর মধ্যে কি বা করতে পারত, তাও অস্ত্রধারী মানুষদের সাথে। আফতাব সাহেবের কথা শুনে গুলবাহার আরও তেতে উঠে বলেন, একদম এই মেয়ের হয়ে কথা বলবি না তুই আফতাব, এই মেয়ে আমার দাদুভাই এর বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না, একটা অপয়া মেয়ে ওর সাথে ছিল বলেই আমার আহরার দাদুভাই এর ওপর এত বড় একটা বিপদ এলো। ঘরের এক কোণে গুটিসুটি হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অরুণিকা, অপমানে লজ্জায় তার ইচ্ছে হচ্ছে মাটির নিচে ঢুকে যেতে। গুলবাহারের কথাতে সকলেই চরম বিরক্ত, কিন্তু কেউ কিছু বলতে পারছেন না। তবে আহরার চুপ রইল না, খানিকটা উঁচু স্বরে জবাব দিল সে, দাদিজান, আক্রমণটা আমার ওপর নয়, অরুর ওপর হয়েছিল, আমি ওকে সরিয়ে দিয়েছিলাম তাই সেটা আমার গায়ে লেগেছে। আজ যদি আমি অরুকে ঠিক সময়ে সরিয়ে না দিতাম তবে ছুরিটা ওর গায়ে লাগতো, ও আহত হতো, তখন আপনি কি বলতেন? তাহলে তো তখন আমার দোষ হতো, তাই না? ছিহহ, দাদুভাই, এভাবে বলছো কেন? তোমার দোষ হতে যাবে কেন? তাহলে অরুর দোষ হয় কিভাবে? বরং এখনো দোষটা আমারই হবে, কারণ স্ত্রীরা স্বামীর দায়িত্বে থাকে, স্বামীরা নয়। সেদিকে থেকে ভাবতে গেলে আমিই দায়ী। আমার ধারণা আক্রমণটা অরুর ওপরই হচ্ছিল, সম্ভবত কোনো ছিনতাইকারী। আমি শুধু ওকে সেভ করার একটা ছোট্ট চেষ্টা করেছি কেবল। এরই মধ্যে ফারজানা কিছুটা তারা দেখিয়েই বলে ওঠেন, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছে আম্মাজান, চলুন খেয়ে নিবেন। গুলবাহার আরও কিছু বলতে চাইছিলেন, কিন্তু ফারজানার কথা শুনে থেমে যেতে বাধ্য হলেন। মূলত ফারজানার উদ্দেশ্য তো এটাই ছিল। গুলবাহার উঠে দাঁড়ালেন, আহরারের মাথায় কয়েকবার হাত বুলিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। পিছু পিছু ফারজানাও গেলেন, বাকিরাও বেরিয়ে গেল এক এক করে। এদিকে আফতাব সাহেব হালকা হেসে ছেলের উদ্দেশ্যে বলেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা বাবা। বিনিময়ে আহরারও হালকা হাসি ছুড়ে দিল। আফতাব সাহেব বেরিয়ে যেতেই তাসফিয়া এসে ছেলের কাছে বসেন। ছেলের এক হাত তুলে নিয়ে হাতের পিঠে চুমু খেলেন, ঘনকালো চুলের ভেতর আঙুল চালিয়ে বুকচেরা শ্বাস ফেলেন। তার চোখজোড়া চিকচিক করছে। আহরার তার এক হাত মায়ের গালে রাখতেই নিজেকে সামলে নেন তাসফিয়া, ঝুঁকে এসে ছেলের কপালে চুমু খেয়ে বিশ্রাম নিতে বলে বেরিয়ে যান। যাওয়ার আগে অরুণিকার দিকে তাকিয়ে কোমল সুরে বলেন, খেয়াল রেখো। অরুণিকা মাথা নুইয়ে রেখেই ঘাড় নাড়ায়। তাসফিয়া চলে যেতেই ঘর ফাঁকা হলো। অরু একবার আহরারের দিকে তাকালো। আহরার এক হাত কপালে রেখে চোখ বুজে আধশোয়া হয়ে রয়েছে। পাশের বেডসাইড টেবিলে রাখা ফাঁকা দুধের গ্লাসটা হাতে নিয়ে বেরিয়ে গেল অরু। গ্লাসটা রেখে রান্নাঘরের আধোয়া জিনিসপত্র ধুয়ে টুকটাক সব কাজ সেরে ঘরে এলো সে। এসেই দেখতে পেল আহরার ঠিকঠাক হয়ে শুয়ে পড়েছে। অরু দরজা লাগিয়ে লাইট নিভিয়ে নীলরঙা ড্রিম লাইটটি জ্বালিয়ে দিল। আহরারের পাশে এসে শুতে গিয়ে ব্যান্ডেজ বাঁধা খোলা পিঠটা নজরে আসতেই ভেতরটা ভারী হয়ে গেল তার। কিছুটা এগিয়ে এসে আলতো করে ব্যান্ডেজের ওপর হাত বুলিয়ে দিল সে। ঠোঁট নামিয়ে চুমু খেল। তৎক্ষণাৎ টপটপ করে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আহরারের পিঠের ওপর। মাথা তুলতে গেলেই ঝট করে ঘুরে তাকায় আহরার। অরুণিকার হাত ধরে হেঁচকা টানতেই আহরারের বুকের ওপর মুখ থুবড়ে পড়ে অরু। এর জন্য ক্ষতটাই চিনচিন করে উঠলেও দাঁতে দাঁত চেপে সয়ে নিল আহরার। অরুণিকার উৎসুক চাহনি নজরে পড়লে মৃদুস্বরে বলে ওঠে, কি হয়েছে আমার শ্যামবতীটার? চোখে পানি। বলতে বলতে অরুর চোখের ওপর আঙুল বোলালো সে। অরুর আটকে রাখা কান্নারা ছুটে বেরোতে চাইছে এবার। সে আহরারের বুকে মাথা ঠেকিয়ে চোখ বুজে রইল। অরুণিকার ঘন কালো চুলে হাত বুলিয়ে দিচ্ছে আহরার। কিছু সময় অতিবাহিত হলে অরুণিকার কান্না মিশ্রিত স্বরে জবাব আসে, আজ যদি কিছু হয়ে যেত আপনার, কি করতাম আমি, কি হতো আমার? গলা বুজে আসছে অরু, কান্নার দমক আটকে রাখতে কষ্ট হচ্ছে তার। আহরার হাসল, হাস্যরত কণ্ঠেই বলে ওঠে, পাগলি, কিছু হয়নি তো আমার, একটু খালি কেটেছে। ছুরিটা তো চামড়ার ওপর দিয়েই গিয়েছে তাই না? আর যদি ছুরিটা গভীরে যেত? আমি ভীষণ ভয় পেয়েছি আজ জানেন। চোখের সামনে পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসছিল আমার, দিশেহারা হয়ে যাচ্ছিলাম বারবার। আপনার জন্য সৃষ্টি হওয়া ভয়, আপনাকে হারানোর ভয় এত ভয়ানক হতে পারে আগে বুঝিনি, কখনো অনুভব করিনি।
এত ভালোবাসো আমায় অরু। থুতনিতে ভর রেখে মাথা খানিকটা উঁচু করে আহরারের চোখের দিকে তাকায় অরুণিকা আবেশীয় স্বরে বলে, কতটা ভালোবাসি জানি না, শুধু আপনি ছাড়া এখন আর কিছুই ভাবতে পারি না খান সাহেব। বলতে বলতে নিজের এক হাত এগিয়ে আহরারের গাল ছুঁয়ে পুনরায় বলে ওঠে, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ, কখনো কোথাও যাবেন না। আপনি আমার সাথে যেভাবে জড়িয়েছেন ঠিক শরীরের একটা অঙ্গের মতো, মানব শরীরের কোনো একটি অঙ্গ না থাকলে সে যেমন অচল অসহায় হয়ে পড়বে, আপনি ছাড়া আমার পরিণতি ঠিক তেমনটাই হবে খান সাহেব। অরুর কথা শেষ হতেই তার হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নেয় আহরার, অসংখ্য চুমুতে ভরিয়ে দেয় পুরো হাত জুড়ে, শক্ত করে জড়িয়ে নেয় অরুকে, এক হাতে আগলে রেখে অপর হাত কেশের ভাঁজে গলিয়ে জবাব দেয় আহরার, ছেড়ে যাওয়া, এই বাক্যটাই তো আমি ভাবতে পারি না তোমার আমার ক্ষেত্রে। আমি তো নিজেই ভয় থাকি যদি তুমি আমায় ছেড়ে যাও, যদি কখনো ভুল বোঝো। ধীরস্বরে অরু থেমে থেমে উচ্চারণ করে, এমন দিন যেন কখনো না আসে। অরুর চুলে মুখ ডোবায় আহরার, মোহনীয় ঘ্রাণ পাগল করছে তাকে। অরুর মুখখানা তুলে সযত্নে কপালে ওষ্ঠের পরশ ঠেকায়, সেই পরশ কপাল হতে চক্ষু, গাল, নাক, থুতনি সহ সব জায়গায় ঘুরে এসে অধরে মিলিত হয়। নিমিষেই নিজের ক্ষত ভুলে শ্যামবতীর মাঝে ডুবে যেতে থাকে রূপবান, বিনাবাক্য ব্যয় নিজেকে এই সুখানুভবের সাগরে বিলিয়ে দেয় অরুণিকা। সকাল 11টা, হসপিটাল থেকে রিকশায় করে ফিরছে নাদিম আর ফারনাজ। আজ গাড়ি নিয়ে বেরোয়নি তারা। রিকশায় চলাচলটা এখন ঠিক নয় জেনেও নাদিম ইচ্ছে করেই গাড়ি না নিয়ে রিকশা নিয়েছে। আজ হসপিটালে যাওয়ার বিশেষ কারণ, তাদের জীবনে দ্বিতীয় সুখবর এসেছে। এ নিয়ে ফারনাজ মনে মনে উৎফুল্ল থাকলেও বাইরে তা প্রকাশ করতে পারছে না। কারণটা নাদিম কাল রাতে তাকে খবরটা জানানো মাত্রই সে গম্ভীর হয়ে গিয়েছে, ঠিকমতো কথা অবধি বলেনি। আর আজ সকাল সকাল তাকে নিয়ে হসপিটালে ছুটেছে। সব পরীক্ষা নিরীক্ষার পর যখন জানা গেল ঘটনা সত্যি, ফারনাজ খুশিতে আত্মহারা হলেও নাদিমের গম্ভীরতা আরও বৃদ্ধি পেয়েছে। তাদের প্রথম সন্তান নিধি জন্ম নেওয়ার পর নাদিম তাকে বেশ কঠোরভাবে জানিয়ে দিয়েছিল দ্বিতীয় সন্তানের কথা যেন সে না ভাবে। নাদিম একটা সন্তান নিয়েই থাকতে চায়, দ্বিতীয় সন্তান নিয়ে সে ভাবতে চায় না। ফারনাজ ভেবেছিল নাদিম মুখে এমনটা বলছে, তবে সত্যি সত্যি যখন সুখবর পাবে তার মন বদলে যাবে, সে খুশি হয়ে যাবে। হাজার হোক বাবা তো, নিধির প্রতি তার ভালোবাসাটা দেখেই মূলত এমন কথা ভেবেছিল সে। নাদিম নিধি বলতে অজ্ঞান, নিধির জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে সে। যদিও নাদিমের বৈশিষ্ট্য জানা সত্ত্বেও ফারনাজ এটাই বিশ্বাস করে যে বাবা হিসেবে সে আদর্শ। অথচ খবরটা শোনার পর থেকে নাদিমের ব্যবহার তো অন্য কিছু নির্দেশ করছে। তার মানে নাদিম খুশি হয়নি, সে যা চেয়েছিল তা সত্যি। ফারনাজের ভেতরে ভীতির সৃষ্টি হতে থাকে। বারবার সে নাদিমকে লক্ষ্য করছে আর প্রত্যেকবার নাদিমের মুখভঙ্গিমা তার ভয়ের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। আচমকা রিকশা থেমে যাওয়ায় ভাবান্তর ঘটে ফারনাজ। বাড়ির সামনে না থেমে কিছুটা দূরে থেমেছে রিকশা। নাদিম নেমে পড়েছে, তাই ফারনাজ আর কিছু বলল না, সেও নেমে পড়ল। রিকশা ভাড়া দেওয়ার সময় ঘটে গেল বিপত্তি। লোকটা নাদিমদোর আর্থিক অবস্থা আন্দাজ করতে পারায় লোভে পড়ে সে অতিরিক্ত ভাড়া দাবি করে বসে। নাদিম বেশ ঠান্ডা ভাবেই ভাড়া যত ততই লোকটার হাতও দিয়ে চলে যাওয়ার ইশারা করে, কিন্তু লোকটা মানতে নারাজ। সে চেঁচিয়ে বাড়তি টাকাটা দেওয়ার কথা বলতে থাকে। নাদিম তখনও শান্ত। এদিকে নাদিমকে রন্ধ্রে রন্ধ্রে চেনা ফারনাজ ভয় কাঁপতে শুরু করেছে। আসন্ন তাণ্ডবলীলা রাজ করতে পেরেছে সে, তবে কি হবে সেটাই ভেবে উঠতে পারছে না সে। লোকটা সমানে খ্যাচখ্যাচ করে যাচ্ছে। নাদিম তখন বলে ওঠে, আপনাদের লোকাল ভাড়া যত আমি ততই দিয়েছি, আপনার প্রাপ্য আপনি পেয়েছেন, এবার যেতে পারেন। কি কন মিয়া, আফনে গাড়ি ছড়া মানুষ, রিকশা ভাড়া জানবেন কেমনে? সবকিছুর দাম বাইরা গেছে, ভাড়াও বাইরা গেছে, বেশি প্যাচাল না পাইরা আরও 100 টাকা বাইর করেন, এমনেও আপনের পিছে নষ্ট করার মতো টাইম নাই। নাদিম শীতল দৃষ্টিতে লোকটাকে দেখল, তারপর পকেট থেকে মানিব্যাগ বের করে তা থেকে 100 টাকা নিয়ে লোকটাকে দিতেই লোকটা খুশি মনে নিজের রিকশা টেনে চলে যেতে লাগল। তবে বেশি দূর যেতে পারল না, ঝড়ের বেগে সামনে এসে দাঁড়ালো নাদিম। লোকটা কোনোরকমে রিকশা থামালো, তবে নিজে পড়ে গেল। গা হাত ঝেড়ে উঠে দাঁড়ায় লোকটা। অশ্রাব্য গালিগালাজ করতে করতে নাদিমের দিকে তেড়ে গেলে আচমকা চোখের পলকে লোকটাকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিল নাদিম। হিংস্র গতিতে এগিয়ে পেছনে থাকা হাতটা উঁচু করে ধরল সে।
হাতে একটা বড় ইটের টুকরো, মাটিতে বসে সেকেন্ডের ব্যবধানে সেই ইটটা দিয়ে লোকটার মাথায় জোরে জোরে আঘাত করতে লাগলো। পরপর কয়েকটা বাড়ি পড়তেই লোকটার মাথা দিয়ে গলগল করে রক্ত ছুটে ভেসে যেতে থাকে। ছটফট করতে করতে কিছু সময় পরই নিস্তেজ হয়ে যায় লোকটার শরীর। নাদিম উঠে দাঁড়ায়, হাতের ইটটা দূরে ছুঁড়ে ফেলে সামনে তাকাতেই খানিকটা দূরে দাঁড়ানো ফারনাজকে চোখে পড়ে তার। পুরোটা দৃশ্য সচক্ষে দেখা ফারনাজ বিস্ফোরিত নয়নে চেয়ে থরথর করে কাঁপছে। ভয়ের চোটে তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। নাদিম দ্রুতগতিতে তার দিকে এগোলে ফারনাজ জানপ্রাণ লাগিয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। নাদিম একেবারে কাছাকাছি আসতেই চারিদিকে আধার নামে তার, জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। জ্ঞান ফিরতেই ফারনাজ নিজেকে তার ঘরে দেখতে পায়। ধীরে ধীরে সবটা মনে পড়তেই ধরফরিয়ে উঠে বসে সে। বিছানার মুখোমুখি রাখা কিং সাইজ চেয়ারটাতে পায়ের ওপর পা তুলে বসে থাকা নাদিমকে দেখতে পেল সে। কফি খেতে খেতে ম্যাগাজিন বই পড়ছে নাদিম। ফারনাজকে উঠে বসতে দেখেই সুন্দর করে হাসল সে, মিষ্টি সুরে বলে ওঠে, আরে উঠে পড়েছ, জ্ঞান ভালোভাবে ফিরেছে তো, কফি খাবে? নাদিমের স্বাভাবিকতা ফারনাজের আত্মায় কাঁপন ধরিয়ে দিচ্ছে। একটু আগে সে যেই কাজটা করে এসেছে তার বিন্দুমাত্র কোনো ছাপ তার চোখে মুখে দেখা যায় না। ফারনাজ মনে মনে ঠিক করে নেয় সে এখানে আর থাকবে না, বাবার বাড়িতে চলে যাবে। নাদিমের সাইকো আচরণ বহু দেখেছে সে, তবে খুন না, এই মানুষটা এত সহজে খুন করতে পারে। খুন করেও যে এতটা স্বাভাবিক থাকতে পারে তা ভাবতেই পারেনি ফারনাজ। চোখের সামনে এমন ঘটনা দেখার পর এই মানুষটার সাথে আর কিছুতেই থাকা যায় না, কিন্তু নাদিমের উপস্থিতিতে সে পালাতে পারবে না। নাদিম অফিসের জন্য বেরোলে সেই সুযোগেই সে বেরিয়ে পড়বে। ফারনাজের ভাবনার মাঝেই নাদিম বলে উঠল, জ্ঞান যখন ফিরেছে এখন নিশ্চয়ই ঠিক আছো, আমি তবে অফিস গেলাম, ওকে? ফারনাজ অতি উত্তেজনায় জোরে জোরে মাথা নাড়াতে থাকে। তা দেখে নাদিম মৃদু হেসে বেরিয়ে পড়ল। নাদিমের চলে যাওয়া নিশ্চিত হতেই ফারনাজ আর এক মুহূর্ত দেরি না করে নিজের ব্যাগপত্র গোছাতে ছুটল। আজ বাড়িতে কেউ নেই, এমন ফাঁকা বাড়িতে এরকম একটা খুনির সাথে সে কিছুতেই থাকতে পারবে না। যাওয়ার পথে নিধিকে স্কুল থেকে নিয়ে নিবে, কিন্তু সে অবাক হচ্ছে একটা জিনিস ভেবে। সে নিজ চোখে নাদিমকে খুন করতে দেখা সত্ত্বেও নাদিম তাকে কিছু না বলে একা ছেড়ে দিয়ে চলে গেল কেন? জান, তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ জান? পিলে চমকে ওঠে ফারনাজের। জিনিসপত্র ছুঁড়ে ফেলে ছিটকে পেছনে সরে যায় সে। নাদিমের করুণ কণ্ঠস্বর, চেহারাটাও করুণ করে রেখেছে, অথচ ফারনাজের ভয়ে জান বেরিয়ে যাওয়ার অবস্থা। নাদিম ফিরে এসেছে কেন? দরজা ছেড়ে ধীর পায়ে ঘরে ঢুকলো নাদিম, ফারনাজের দিকে এগিয়ে যেতে যেতে বলে, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারবে জান? নাদিম যত এগোচ্ছে ফারনাজের শ্বাস আটকে আসছে, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না তার, কেবল মনে হচ্ছে দম আটকে বুঝি মরেই যাবে এখন। নাদিম একদম মুখের কাছে এসে দাঁড়িয়েছে, হাত তুলে ফারনাজের মুখের ওপরে পড়ে থাকা চুল কানে গুজে দিয়ে বলে, কি হলো জান, উত্তর দিচ্ছ না কেন? আমি আপাতত বাবার বাসায় থাকি। কেন না মানে, প্রেগন্যান্সিতে তো বেশিরভাগ মেয়েরাই বাবার বাড়ি থাকে, নিধির সময়ও তো আমি ওখানেই ছিলাম তাই না, এবারেও? নাদিম ঝুঁকে এসে ফারনাজের কানের কাছে ফিসফিসিয়ে বলে, যে থাকবেই না তাকে পৃথিবীতে আনার কিসের এত তোড়জোড় যা আনন? হৃৎপিণ্ড ধরাস করে লাফিয়ে উঠল ফারনাজের, ভয় পেট মুচড়িয়ে উঠছে বারবার। কি বলছে এসব নাদিম? নাদিমের মুখের দিকে তাকাতে গেলেই আচমকা নাদিম এক অবিশ্বাস্য কাজ করে ফেলে। ফারনাজের ঘাড় চেপে ধরে তাকে টেনে এনে জোরে ছুঁড়ে মারে খাটের কোণার দিকে। নিশানা ভালো তার, খাটের কর্নারের ওপর গিয়ে পড়ে ফারনাজ। ঠিক তলপেট বরাবর লেগেছে আঘাতটা, ব্যথায় যন্ত্রণায় গগনবিদারী চিৎকার দিয়ে ওঠে সে। চোখ মুখ ভয়াবহ লাল হয়ে গিয়েছে তার, পেট চেপে ধরে মেঝেতে বসে পড়ে অনবরত অশ্রু গড়াতে থাকে। দাঁতে দাঁত চেপে উবু হয়ে ব্যথা সহ্য করার প্রয়াস চালাতে গিয়ে দেখতে পায় সারা ফ্লোর রতে ভেসে যাচ্ছে। এবার ভয়ের চেয়ে কষ্টের তীব্রতা গ্রাস করে তাকে, সন্তান হারানোর ভয়। চিৎকার করে উঠল আবারও, এই চিৎকার সন্তানহারা মায়ের করুণ আর্তনাদ। এবার নাদিম এগিয়ে এসে কোলে তুলে নেয় তাকে। ঘৃণায় ফারনাজ নেমে যাওয়ার চেষ্টা করে, তবে শক্তিতে কুলোয় না। শরীরটা কেমন অসাড় হয়ে আসছে তার, মনে হচ্ছে আবারও জ্ঞান হারাবে সে। চোখ দুটো ঝাপসা হওয়ার আগে শুনতে পায় নাদিমের বিদ্রূপের স্বরে বলা বাক্য, এবার নিশ্চয়ই বিদায় নিয়েছে ওইটা, রূপবানের _শ্যামবতী, 29তম পর্ব, নিশি। ফারনাজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার অবস্থা বিশেষ ভালো নয়, বাড়ির বাকি লোকদের খবর দেওয়ার কথা বলেছে ডক্টর। নাদিম তাই নিজের বাড়ির লোকদের সাথে সাথে ফারনাজের বাড়ির লোকদেরও খবর জানিয়ে দিয়েছে। একজন আদর্শ স্বামীর দায়িত্ব পালন করছে সে, যখন যা যা প্রয়োজন ছুটে ছুটে সব জোগাড় করে আনছে, অস্থিরতার সাথে পায়চারি করছে অপারেশন থিয়েটারের সামনে। যখনই কেউ বের হচ্ছে তাকেই চেপে ধরে জানতে চাচ্ছে নিজের স্ত্রীর অবস্থা সম্পর্কে। এক অদ্ভুত পাগলামি দেখা যাচ্ছে নাদিমের মাঝে, যেন স্ত্রীর চিন্তায় চিন্তায় তার শ্বাস ফেলারও জো নেই। সত্যিই কি তাই, নাকি সবটাই লোক দেখানো? কিছু সময়ের মধ্যেই তার মা, বাবা, বোন আর ছোট ভাই এসে হাজির। নাদিম সকলের সামনে নিজেকে শোকে পাগলপ্রায় হিসেবে উপস্থাপন করে, অশ্রু বিসর্জন দিতে দিতে আপনমনে কী সব বিড়বিড় করতে লাগলো। ধীরে ধীরে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। সকলে ভাবল বেচারা খুব মানসিক চাপের মধ্যে পড়ে গেছে, এখানে আর থাকতে পারছে না, তাই বাইরে গেল। কেউ ঘুণাক্ষরেও টের পেল না তার দূরভিসন্ধি কত ভয়াবহ। ফারনাজের খবরটা শোনার পর থেকেই ফারজানা হাউমাউ করে কেঁদেই যাচ্ছেন। খান বাড়ির পরিস্থিতি থমথমে হয়ে গিয়েছে। গতকাল আহরারের অমন দুর্ঘটনা, আজ ফারনাজের এমন খবর সকলকে স্তব্ধ করে রেখেছে। ফারনাজ খান বাড়ির বড় মেয়ে, বড় আদরের মেয়ে। কত আদর, যত্ন, স্নেহ, মমতায় আগলে মেয়েটাকে মানুষ করা হয়েছে। মেয়েটা বড্ড ভালো মনের মেয়ে তাদের, কখনো কারো সাথে কোনো প্রকার উচ্চবাচ্য তো দূর, কারো সাথে চোখ তুলেও কথা বলে না। নম্রতা তার অন্যতম গুণাবলী। এই মেয়েটার সাথে এত বড় দুর্ঘটনা কেউ সহজে মানতে পারছেন না। আফজাল সাহেবের মতো শক্ত মানুষও মেয়ের এমন অবস্থা শুনে ভেঙে পড়েছেন। সকলেই হসপিটালের উদ্দেশ্যে বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন, তবে গুলবাহার যেতে পারবেন না, তাই অরুণিকা থেকে গেল তার সাথে। আহরারকেও যেতে মানা করেছে সকলে, যেহেতু তার শরীরটাও ঠিক নেই। কিন্তু আহরার সে কথা শুনতে নারাজ। বোনের এমন খবর তাকে কিছুতেই বাড়িতে বসে স্থির থাকতে দিবে না। বাধ্য হয়ে আর কেউ বারণ করতে পারল না, সকলেই বেরিয়ে গেল। আহরার সবার শেষে বেরোলো। বেরোনোর আগে অরুণিকাকে বলে গেল, সাবধানে থেকো অরু, নিজের আর দাদিজানের খেয়াল রেখো। আমি না ফিরলেও বাকিরা ফিরে আসবে, তাই মন খারাপ করো না বা ভয় পেও না। আজ আমেনাও নেই, তোমাকে এভাবে একা রেখে যেতে মন সায় দিচ্ছে না। আহরারের কথা শুনে অরুণিকা হাসল, এত চিন্তা করবেন না, আপনি যান, আর আপুর খবরাখবর আমাকে ফোন করে জানাতে থাকবেন কিন্তু। আহরার হালকা হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। বিদায় নিয়ে চলে যাওয়ার সময় দরজার কাছে গিয়ে কি মনে করে যেন দাঁড়িয়ে পড়ল। ঘাড় ঘুরিয়ে অরুণিকার দিকে চাইল। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে আজ তার। কিছু একটা মিল পাচ্ছে, মনে হচ্ছে কোনো এক ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু কি সেই ঘটনা, কি মিল পাচ্ছে বুঝতে পারছে না। হুট করে মনটা কেন যেন সায় দিচ্ছে না তার অরুণিকাকে রেখে যেতে। ওদিকে গাড়ির হর্ন কানে বাজতেই আহরার নিজের চিন্তা ছাড়ল, হাত নেড়ে অরুকে বিদায় দিয়ে দ্রুত গাড়িতে গিয়ে উঠে বসল। যতক্ষণ পর্যন্ত গাড়িটা দেখা গেল অরুণিকা চেয়ে থাকল। গাড়ির দৃষ্টির আড়াল হতেই দরজা আটকে রান্নাঘরের দিকে পা বাড়ালো সে, গুলবাহারের দুপুরের খাবার রেডি করার উদ্দেশ্যে। গুলবাহারের জার্নি করে যাওয়াটা শরীরে সয় না আজকাল, সামান্য জার্নির ধকলও তিনি নিতে পারেন না, তাই নাতনিকে দেখতে যাওয়ার এত ইচ্ছে থাকা সত্ত্বেও যেতে পারেননি। বিছানায় আধাশোয়া হয়ে দোয়া দরুদ পড়ছেন তিনি, আর মনে মনে কেবল আল্লাহকে বলছেন যেন তার নাতনিটার কিছু না হয়, মেয়েটা সুস্থ স্বাভাবিকভাবে যেন বাড়ি ফিরতে পারে। আচমকা ফোনের ক্যাটক্যাটে রিংটোনটা বেজে ওঠায় তার দোয়ায় ব্যাঘাত ঘটে। স্ক্রিনে তাকিয়ে কলকারীর নামটা পড়া মাত্রই হুড়মুড় করে ফোনটা হাতে নিয়ে রিসিভ করেন। হ্যাঁ, হ্যালো হ্যালো, আমার ফারনাজ দাদুমণি ঠিক আছে তো? কিছু সময় নীরব থেকে অপর পাশ হতে আসা উত্তর শুনলেন তিনি। মুহূর্তেই তার মুখবিবরে দুশ্চিন্তার ছাপ সরে গিয়ে বিস্ময়ের রেখা দেখা দিল। অবাক সুরে বললেন, কি বলছো আজিব, ফারনাজের এমন অবস্থা, তুমি এসব চিন্তা করছো? ফারনাজের কিচ্ছু হবে না, ও ঠিক হয়ে যাবে, তবে অরুণিকাকে সরানোর জন্য আজকের মতো সুযোগ আর হবে কিনা তাই ভাবুন দাদিজান, ভালো করে ভাবুন, ভেবে আমাকে জানান, আপনি যা বলবেন তাই হবে। লাইনটা কেটে গেল। গুলবাহার কান থেকে ফোনটা নামিয়ে রাখেন, দ্বিধাগ্রস্ত হয়ে ভাবতে থাকেন কি করবেন। ঠকঠক করে দরজায় আওয়াজ হতেই চমকে ওঠেন তিনি। দরজার ওপাশ হতে অরুণিকা মিহিসুরে বলে ওঠে, দাদিজান। বিরক্তিতে ভ্রু কুঁচকে আসে গুলবাহারের, মুখ দিয়ে চ জাতীয় শব্দ করেন, খড়খড়ে আওয়াজে জবাব দেন, ভেতরে এসো। দরজাটা হালকা ঠেলে মাথাটা সামান্য গলিয়ে দাঁড়ায় অরুণিকা। পুরোপুরি ভেতরে প্রবেশ করে না সে, মৃদু হেসে বলে,
আপনার খাবারটা কি এখানেই নিয়ে আসবো দাদিজান, নাকি ডাইনিং এ দিব? চোখে মুখে বিরক্তি ভাব বজায় রেখেই উত্তর করেন গুলবাহার। অদ্ভুত মেয়ে তো তুমি, বাড়িতে কেউ নেই, শুধু শুধু ডাইনিং এ গিয়ে কেন খাবো, এখানে নিয়ে এসো। শেষ কথাটুকু খানিকটা ধমকের সুরেই বলেন তিনি। অরুণিকার খারাপ লাগে না, সে নিজেকে অভ্যস্ত করে নিয়েছে গুলবাহারের এমন ব্যবহারে, তাই আর কথা না বাড়িয়ে দ্রুত খাবারটা নিয়ে আসতে গেল। এদিকে গুলবাহার নিজের ভাবনার ফলাফল নিশ্চিত করেছেন, ফোনটা হাতে নিয়ে একটু আগে আসা কলনাম্বারে পুনরায় কল লাগান। রিসিভ হতেই বলে ওঠেন, ঠিক আছে, কাজটা তাহলে আজই করো, সত্যিই এমন সুযোগ আর আসবে না। ফোনের ওপারে এপারে দুজনের ঠোঁটেই ফুটে ওঠে ক্রূর হাসি। গুলবাহারের ঘরে খাবারটা রেখে অরুণিকা রান্নাঘরের বাকি কাজগুলো সারতে চলে গেল। হঠাৎই লাগাতার কলিং বেলের আওয়াজে উদ্বিগ্ন অরু ছুটে গেল দরজার কাছে। কেউ ফিরে এলো নাকি, সব ঠিক আছে তো, ভাবতে ভাবতে দরজা খুলতেই অবাক হলো সে। বাইরেটা ফাঁকা, কেউ নেই, তবে বেল বাজালো কে? অরু বেরিয়ে এসে চারিদিকে ভালোভাবে নজর বুলালো। না, কেউ নেই। মেইন গেটের দিকে উকি দিয়ে দেখল গেট লাগানো। তবে কে করলো এমন কাজ? আশ্চর্য, নাকি অরু ভুল শুনল? আর কিছু না ভেবে ভেতরে ঢুকে দরজা আটকে দিল সে। রান্নাঘরে এসে পুনরায় নিজের কাজে ব্যস্ত হয়ে পড়তেই ওপর থেকে ঝনঝন করে কিছু ভাঙার আওয়াজ ভেসে এলো। অরুণিকা ভাবল দাদিজানের কোনো সমস্যা হলো না তো, তাড়াহুড়ো করে ছুট লাগালো গুলবাহারের ঘরের দিকে। দরজা খুলে উকি দিতেই দেখতে পেল গুলবাহার গভীর ঘুমে মগ্ন। অরু ধীর পায়ে ভেতরে প্রবেশ করে, খাবারের প্লেট গ্লাসগুলো হাতে তুলে নিল। রুম থেকে বেরিয়ে দরজাটা ভালোভাবে চাপিয়ে চলে গেল। অরু চলে যেতেই ঝট করে চোখ মেলে তাকান গুলবাহার। ক্রূর হাসি হেসে কাত হয়ে শুয়ে আরামে চোখ বুজেন পুনরায়। অরুণিকার ছটফট লাগছে, মনে হচ্ছে বাড়ির পরিবেশটা ঠিক নেই। অদ্ভুত কিছু টের পাচ্ছে সে, কিন্তু কি সেটাই বুঝতে পারছে না। কাজকর্ম শেষ করে নিজের ঘরের দিকে এগোতে এগোতে এসবই ভাবছিল। আচমকা ধূপ করে হওয়া এক শব্দে চমকে ওঠে সে। মনে হলো কেউ যেন লাফিয়ে পড়ল তার খুব কাছেই। দ্রুত চারপাশ খুঁজে দেখল, কিন্তু সন্দেহজনক কোনো কিছুই চোখে পড়ল না তার। একবার মনে হলো পুরো বাড়িটা খুঁজে দেখা উচিত। যেমন ভাবনা তেমন কাজ। একে একে প্রতিটা ঘর, বারান্দা, ডাইনিং, ড্রয়িং সব জায়গা তন্ন তন্ন করে খুঁজে দেখল, তবে এমন আজব আজব শব্দ হওয়ার কোনো উৎস খুঁজে পেল না সে। স্থির হয়ে দাঁড়িয়ে আছে অরু। তার মাথায় খেলে গেল এক অদ্ভুত ভাবনা যা তাকে স্থির করে দিয়েছে। শান্ত চোখজোড়া চারিদিকে ঘোরাতে ঘোরাতে ভাবতে লাগলো সে, তানিশার মৃত্যুর দিনও তো পরিস্থিতিটা ঠিক এমনই ছিল। ফারনাজের ডেলিভারি ছিল সেদিন, সকলে ওখানেই গিয়েছিল। সেদিনও তো বাড়িতে শুধু তানিশা আর গুলবাহারই ছিলেন। একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, তবে কি অরুণিকার পরিণতিও তানিশার মতোই হবে? ধরাম করে বিকট এক শব্দে লাফিয়ে ওঠে অরু। কণ্ঠস্বর গলে বের হয় চাপা চিৎকার। শব্দটা এসেছে ছাদ থেকে। মনে হলো প্রচণ্ড জোরে দরজাটা লাগিয়ে দিল কেউ। অরুণিকা ভীত দৃষ্টিতে তাকিয়ে আছে সিঁড়ির দিকে। মনে হচ্ছে এখনই কেউ নেমে আসবে ছাদ থেকে। নড়াচড়া ভুলে রোবটের মতো কাঠোকাঠ হয়ে দাঁড়িয়ে আছে অরুণিকা। ঘন ঘন ঢোক গিলছে সে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। যদি কেউ নেমে আসে, কি করবে সে? এই ভয়ে দম আটকে চেয়ে আছে সিঁড়ির দিকে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পেরিয়ে গেলেও কেউ নামল না। অরুণিকা ঝট করে পাশের জানালা গলে বাইরে নজর ফেলে। হ্যাঁ, বাতাসের তীব্রতা বোঝা যাচ্ছে বেশ, তার মানে জোরে হাওয়া এসে দরজা ভিড়িয়ে দিয়েছে, তাই এমন শব্দ। হালকা স্বস্তির শ্বাস ফেলে মনকে সান্ত্বনা দিল অরু। পরক্ষণেই মনে হলো সমস্ত দরজা জানালা ভালোভাবে আটকে রেখেছে সে, কিন্তু ছাদের দরজা খোলা। দরজাটা আটকে দিয়ে নিজের ঘরে গিয়ে বসে থাকবে যতক্ষণ না বাড়ির লোকেরা ফিরবে। সে বেরোবে না কিছুতেই। কিন্তু দাদিজান তো ঘরে একা, তাহলে বরং দাদিজানের ঘরেই বসে থাকবে সে। যতক্ষণ তিনি ঘুমোবেন অরু ঘরের এক কোণে বসে থাকবে। তার ঘুম ভাঙলেই না হয় বেরিয়ে যাবে। ভাবনা সমাপ্ত করে সিঁড়ি ভেঙে ছাদের দরজার দিকে এগিয়ে গেল অরু। যতই দরজার দিকে এগোচ্ছে একটা ভয় ক্রমশ তাকে আঁকড়ে ধরছে চারদিক থেকে। ছাদে কেউ নেই তো? এই ভরদুপুরে কেমন গা ছমছমে পরিবেশ সৃষ্টি হয়েছে চারপাশে। নীরব, শান্ত, নেই কোনো কোলাহল, কোনো শব্দ। দিনের আলোতেও যেন ভুতুড়ে পরিবেশে পরিণত হয়েছে। হাতের উল্টো পিঠে কপাল ও ঠোঁটের চারপাশে জমা ঘামটুকু মুছে নেয় অরু। শুকনো ঢুক গিলে এক পা করে এগিয়ে গেল ছাদের দরজার দিকে। কাছাকাছি আসতেই তাড়াহুড়ো করে দরজাটা লাগিয়ে দেওয়ার উদ্দেশ্যে টেনে ধরল দরজা।
যখনই ভিড়াতে যাবে অমনি তার নজর সামনের দিকে পড়তেই চিৎকার করে ছিটকে সরে গেল সে। ঠিক সামনেই মুখোমুখি রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে কেউ একজন। অদ্ভুত পোশাক তার, উল্টো ফিরে থাকায় মুখ দেখা যাচ্ছে না। অরুণিকা সাহস করে খানিকটা উঁচু স্বরে বলে ওঠে, কে আপনি, এখানে কি করছেন? লোকটা ঘুরে দাঁড়ালো, ছ্যাঁত করে উঠল অরুণিকার বুক। ভয়ঙ্কর মুখোশ পরিহিত লোকটা ঠিক পোশাকের সাথে মিলিয়েই দেখে মনে হচ্ছে মানুষরূপী এক দানব দাঁড়িয়ে আছে তার সামনে। লোকটার হাতে কি যেন চকচক করছে, ভালো করে খেয়াল করতেই অরু বুঝতে পারে ওটা একটা ছুরি। এক হাত লম্বা ধারালো ছুরি হাতে লোকটা অরুণিকার দিকে এগোতে থাকে। অরুণিকা যেন জমে পাথর হয়ে গেছে, চোখ দুটো কোটর ছেড়ে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, মুখ হা করে শ্বাস নেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সে, গলা শুকিয়ে খা খা করছে, ঢোক গিলে গলা ভেজানোর চেষ্টাটুকুও সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে তার ছুটে পালানো উচিত, কিন্তু সে পারছে না এক পাও নড়তে, ভয়ের চোটে শরীর অবশ হয়ে আসছে তার। লোকটা খুব কাছাকাছি চলে এসেছে, অরুণিকার অবচেতন মন তাকে বারবার তাগিদ দিচ্ছে, পালা অরু পালা। ফার্নাজের অপারেশন ভালোভাবেই শেষ হয়েছে। সদ্য সৃষ্টি হওয়া 2.5 মাসের ভ্রূণটা নষ্ট হয়ে গিয়েছে, অপারেশনের মাধ্যমে সেসব ক্লিন করা হয়েছে। কেবিনে শিফট করতেই সকলে গিয়ে দেখে আসছে তাকে, জ্ঞান নেই ফার্নাজের, ফিরতে কিছুটা সময় লাগবে। সকলেই ব্যথিত মন নিয়ে দেখে যাচ্ছে ফার্নাজকে। যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছিল তাতে ডক্টরদের ধারণা ছিল বোধহয় তার লাইফ রিস্কে পড়ে যাবে, তবে সৃষ্টিকর্তার অসীম দয়ায় সকল বিপদ কাটিয়ে উঠেছে মেয়েটি। মেয়ের মাথার কাছে বসে ফারজানা নীরবে চোখের জল ফেলছেন, তাসফিয়া কাঁধে হাত রেখে সান্ত্বনা দিচ্ছেন, তবুও তাকে শান্ত করা যাচ্ছে না। আহিয়া দূরে দাঁড়িয়ে কাঁদছে, আর মনে মনে তার ফারহাপুর কথা স্মরণ করছে, সে যে নেই এখানে। আহরারের বিয়ের কিছুদিন পর এক প্রকার জেদাজেদি করেই আবারও অস্ট্রেলিয়ায় ফিরে গেছে ফারহা, এদিকে আয়মান ভাইটাও নেই। 4 সন্তানের মধ্যে 2টো সন্তান কাছে আছে ফারজানার, তাদের মধ্যে একজনের এই হাল। সন্তানদের নিয়ে এত যন্ত্রণা আর নিতে পারছেন না তিনি। আয়াজ চুপচাপ দাঁড়িয়ে নিজের মাকে দেখছে আর এসবই ভাবছে। সকলেই থম মেরে আছে, কারো মনে শান্তি নেই। আয়াজ, সে তো যন্ত্রণার বিশাল এক পাহাড় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একে তো পরিবারে আসা এই ঝড়, অপরদিকে বিরহ ব্যথা। কিসের বিরহ তা কি কেউ জানে? দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে আয়াজ, বুকে ব্যথা হচ্ছে তার, ভীষণ ব্যথা। আফজাল সাহেব বাইরে বসে আছেন স্থির হয়ে, তার চোখেও অশ্রুরা ভিড় জমাচ্ছে বারবার। পাশে বসেই আফতাব বড় ভাইকে সান্ত্বনা দিচ্ছেন, সব ঠিক হয়ে যাবে ভাইজান, ফারনাজ মা সুস্থ হয়ে যাবে। আহরার ফারনাজকে এক নজর দেখে বাইরে এসে দাঁড়ায়, তার মনটা ছটফট করছে খুব অরুর জন্য। আসার সময় বারবার তার মন অরুকে ফেলে আসতে চাইছিল না, কিছু একটা রাজ করছিল সে বারবার। এখন সেই ছটফটানি দ্বিগুণ বেড়ে গেছে তার। হসপিটালের করিডোর এমাথা থেকে ওমাথা চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছে কেবল। একবার অরুকে ফোন করার কথা মাথায় আসতেই চট করে ফোন বের করে ডায়াল করে অরুর নাম্বারে, রিং হতে থাকে। নিস্তব্ধ পরিবেশে বিকট শব্দে ফোনের রিংটোন বেজে উঠতেই ঘোর কাটে অরুর। ফোন বাজছে, নিশ্চয়ই আহরার ফোন করেছে। আহরারের কথা ভাবতেই নিমিষেই নিজের হারানো শক্তি ফিরে পায় অরু। ক্ষিপ্র গতিতে ছুটে নেমে যায় সে, ফোনের কাছে গিয়ে রিসিভ করতেই আহরারকে কিছু বলার সুযোগ না দিয়েই হাঁপাতে হাঁপাতে বলতে থাকে অরু, খান সাহেব আমাকে বাঁচান, একটা ভয়ঙ্কর লোক ছুরি নিয়ে। আর কিছু বলতে পারল না অরু। লোকটাকে সিঁড়ি বেয়ে নেমে আসতে দেখে ফোনটা হাত থেকে পড়ে যায়। ওদিকে আহরার হ্যালো হ্যালো করতে থাকে। অরুর আর কোনো সাড়াশব্দ না পেয়ে আর এক মুহূর্ত দেরি করল না সে, হসপিটাল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে ছুটল বাড়ির উদ্দেশ্যে। পথিমধ্যেই তার মাথা খুলে গেল, মনে পড়ে গেল আজ থেকে 5 বছর আগের কথা। তানিশার মৃত্যুর দিন সবকিছু ঠিক এমনই ছিল, সেই একই ঘটনা, কিন্তু তানিশার মতো অরুণিকার কোনো ক্ষতি সে হতে দিবে না, কিছুতেই না। হাই স্পিডে গাড়ি ঝড়ের বেগে এগিয়ে নিয়ে যাচ্ছে আহরার। অরুণিকা কি করবে না করবে দিশেহারা হয়ে চারিদিকে তাকাতেই সামনেই তার শাশুড়ির ঘর চোখে পড়ে। ছুটে গিয়ে ঢুকে পড়ে ঘরটায়, দরজা আটকে হাঁপাতে থাকে। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে, দীর্ঘক্ষণ আটকে রাখা শ্বাস, গলা ফেটে যাচ্ছে তৃষ্ণায়। পানি, একটু পানি খাওয়া প্রয়োজন। ঘরে রাখা জগটা হাতে নিতেই দেখে খালি, পানি নেই। অরুর কান্না পাচ্ছে ভীষণ। কি করবে সে, কিভাবে বাঁচাবে নিজেকে? এই লোকটাই বা কে, কেন তাকে মারতে চাইছে? আচ্ছা, তানিশার মৃত্যুর পিছনে এই লোকটার হাত নেই তো? হুট করে গুলবাহারের কথা মনে পড়তেই ভয়ের শীতল স্রোত বয়ে গেল তার।
দাদিজান একা ঘরে, যদি লোকটা তার কোনো ক্ষতি করে দেয়। অরু আর নিজের কথা ভাবতে পারল না, দরজা খুলে বেরিয়ে এলো। গুলবাহারের ঘরের দিকে যাওয়ার আগেই দেখতে পেল লোকটা বসে আছে সিঙ্গেল সোফাটায়। পায়ের ওপর পা তুলে আয়েশি ভঙ্গিতে বসে অরুণিকার দিকেই তাকিয়ে আছে। লোকটাকে টপকে তাকে গুলবাহারের ঘরের দিকে যেতে হবে, লোকটার হাতে অস্ত্র। এভাবে ফাঁকা হাতে অরু কিভাবে লোকটার সাথে পেরে উঠবে? অরু অত্যন্ত সাহসিকতার সাথেই লোকটাকে টপকে এগিয়ে যেতেই লোকটা উঠে দাঁড়ালো। সাথে সাথে অরু আরও একটি দুঃসাহসিক কাজ করে ফেলল, তার হাতে থাকা জগটি দিয়ে সর্বশক্তি প্রয়োগ করে লোকটার মাথায় বাড়ি দিয়ে বসল। লোকটা মাথায় হাত দিয়ে আর্তনাদ করে পিছিয়ে গেল। সেই সুযোগে অরু ছুট লাগায়, তবে লোকটার দম আছে অনেক। অমন অবস্থায়ও সে অরুর পিছু নিল এবং ধরেও ফেলল। অরু লোকটার পা বরাবর লাথি দিতেই লোকটা মাটিতে পড়ে যায়। অরু পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না। লোকটা অরুর এক পা টেনে ধরে তাকেও মাটিতে ফেলে দেয়। মুখ থুবড়ে পড়ে অরু, বুকে প্রচণ্ড ব্যথা পায় সে। লোকটা উঠে এসে অরুকে সোজা করে গাল চেপে ধরে, তার নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে অরু। কেমন ফ্যাসফ্যাসে গলায় লোকটা রাগান্বিত স্বরে বলে ওঠে, কোথায় পালাচ্ছিস? তোর পালানোর কোনো পথ নেই। আজই তোর শেষ দিন, মরার জন্য প্রস্তুত হ। অরু লোকটাকে কিল, ঘুষি, থাপ্পড় যা পারছে যেভাবে পারছে মারছে, তবে তাতে লোকটার কিছুই হচ্ছে না। লোকটা এক হাতেই অরুর দুই হাত মুঠোবন্দি করে শক্ত করে চেপে ধরে থাকে। নিজের পা দ্বারা অরুর পা দুটো চেপে রেখেছে। অরুর নড়াচড়া আটকে দিয়ে অপর হাতে তুলে ধরে সেই চকচকে ধারালো ছুরি। অরু বিস্ফোরিত চোখে তাকিয়ে দেখে, ভয়ে কলিজা শুকিয়ে আসছে তার। চিৎকার করার কথাও ভুলে গেছে সে। কেবল মনে হতে থাকে, সত্যিই বোধহয় আজই তার শেষ দিন। লোকটা ছুরিটা ওপরে তুলতেই চোখ মুখ খিচে বন্ধ করে নেয় অরু। শরীরে ধারালো ছুরির আঘাতে হওয়া বিষাক্ত যন্ত্রণার অপেক্ষা করতে লাগলো।